প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প মরণ ভোমরা। গল্প পাঠে সত্যজিৎ মুখার্জি। প্রথম পর্ব। বড়দিনের ছুটি শেষ হইতে আর দেরি নাই। গত কয়েকদিন হইতে পছিয়া বাতাস দিয়া দুর্জয় শীত পড়িয়াছে। সন্ধ্যার পর আমরা মাত্র তিনজন ক্লাবের সভ্য চারিদিকের দরজা জানলা বন্ধ করিয়া দিয়া চিমনির গনগনে আগুনের সম্মুখে বসিয়াছিলাম। বাহিরের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ও প্রবল বায়ু মিলিয়া একটা দুর্যোগ সৃষ্টির চেষ্টা করিতেছিল। অমূল্য বলিল, আজ আর কেউ আসছে না, চলো বাড়ি ফেরা যাক। তিনজনে ভূতের মতো বসে থেকে কোনো লাভ নেই। চারজন হলেও না হয় ব্রিজ খেলা যেত। বরদা স্তিমিত নেত্রে আগুনের পানে চাহিয়া বসিয়াছিল। কতকটা যেন অন্যমনস্কভাবেই বলিল, সেবারে এই ডিসেম্বর মাসে কসৌলি গিয়েছিলাম। বাপ, কি শীত! মাথার ঘিলু পর্যন্ত জমে যাবার উপক্রম। পালিয়েই আসতুম যদি না একটা ভারী আশ্চর্য ব্যাপার ঘটে সব ওলটপালট করে দিত। আচ্ছা, কত বড় গঙ্গা ফড়িং তোমরা দেখেছো বলো দেখি? অমূল্য বলিল, আষাঢ়ে গল্প ফাঁদার মতলব। ওসব চালাকি চলবে না বড়দা। আমি উঠলুম। আমি জিজ্ঞাসা করলাম, কসৌলি গিয়েছিলে কেন? বড়দা বলিল, কুকুরে কামড়েছিল, সেই কথাই তো। অমূল্য বলিল, জানি, সে বিষ এখনো তোমার শরীর থেকে বেরোয়নি। আমি আর এখানে থাকছি না, তোমার গঙ্গা ফড়িং নিয়ে তুমি থাকো। অমূল্য উঠিয়া পড়িল, শালখানা ভালো করে গায়ে জড়াইয়া ঘোমটার মতো করিয়া মাথায় দিয়া দ্বারের দিকে অগ্রসর হইল। দ্বার বন্ধ ছিল। ঠেলা দিয়া খুলিয়াই অমূল্য চমকিয়া বলিয়া উঠিল, কে রে? মশায়, আসতে পারি কি? অপরিচিত কণ্ঠস্বরে ফিরিয়া দেখিলাম ওভারকোট ও মাংকি ক্যাপে সর্ব অবয়ব আচ্ছন্ন করিয়া একটা লোক দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছে। মুখ চোখ কিছুই দেখা গেল না, শুধু বেলাক্লাভা ও ওভারকোটের কলারের অন্তরালে একজোড়া কালো গোঁফের আভাস পাওয়া গেল মাত্র। অমূল্য জিজ্ঞাসা করিল, কি চান? লোকটি বলিল, এটাই কি বাঙালিদের ক্লাব? বড়দা আহ্বান করিয়া বলিল, হ্যাঁ, আসুন, ভেতরে এসে বসুন। অমূল্য দরজাটা ভেজিয়ে দিয়ে এসে, ঠান্ডা হাওয়া আসছে। লোকটি ঘরে আসিয়া প্রথমে মাংকি ক্যাপ ও পরে ওভারকোট খুলিয়া চেয়ারের পিঠের ওপর রাখিল। তখন প্রকাণ্ড খোলের ভিতর হইতে অতি ক্ষুদ্র শামুকের মতো তাহার চেহারাখানা প্রকাশ হইয়া পড়িল। মানুষ যে এত শীর্ণ হইয়াও বাঁচিয়া থাকিতে পারে, তা এই লোকটিকে না দেখিলে ধারণা করা কঠিন। বয়স বোধ করি 35-36 বেশি নয়, কিন্তু কোনো দুরারোগ্য ব্যাধি বা মানসিক দুশ্চিন্তা তাহার নিরতিশয় ক্ষীণ শরীরটির প্রত্যেক অবয়বে যেন জরার ছাপ মারিয়া দিয়াছে। মাংসহীন মুখের উপর ঘন কৃষ্ণ একজোড়া গোঁফ মানুষখানাকে আরও শুষ্ক শ্রীহীন করিয়া তুলিয়াছে। কপালে গভীর কালো রেখা, মুখের রং ফ্যাকাশে পীতবর্ণ। মাথার দুই পাশে বড় বড় একজোড়া কান যেন পাখা মেলিয়া উড়িবার উপক্রম করিতেছে। তাহার মুখের সমস্ত প্রত্যঙ্গই মৃত বলিয়া মনে হয়। কেবল কালিমা বেষ্টিত বড় বড় দুটোই চোখ যেন তার শেষ প্রাণশক্তিটুকু হরণ করিয়া জলজল করিয়া জ্বলিতেছে। অজীর্ণ, ম্যালেরিয়া প্রভৃতি ব্যাধির তাড়নায় যাঁহারা শীতকালে সুজলা বাংলাদেশের মায়া কাটাইয়া পশ্চিমে বেড়াইতে আসেন, তাহাদের মধ্যে এই ধরনের চেহারা দুই একটি যে দেখি নাই এমন নয়। বুঝিলাম ইনিও একজন শাস্তান্বেষী বায়ুভুক জীব। মনে মনে ভাবিলাম, কেবলমাত্র মুঙ্গেরের জল হওয়া এই কঙ্কালে প্রাণ প্রতিষ্ঠা করিতে পারিবে কি? ঘোর সন্দেহ হইল। অমূল্য জিজ্ঞাসা করিল, আপনি কি ক্লাবের কোনো সভ্যকে খুঁজছেন? লোকটি একবার আমাদের তিনজনের মুখের দিকে চাহিয়া দেখিল, তাহার গোঁফ জোড়া নড়িয়া উঠিল। তারপর অদ্ভুত রকমের একটা হাসি হাসিয়া বলিল, তা হতেও পারে, এখন ঠিক বলতে পারছি না। আমরা অবাক হইয়া রইলাম। লোকটি পুনশ্চ বলিল, আমি এ শহরে নবাগত, আজ 3 দিন হলো এসেছি, ডাকবাংলোয় আছি, কিন্তু এই কদিন বাঙালির সঙ্গে কথা না কয়ে হাঁপিয়ে উঠেছি মশাই। আজ সন্ধ্যাবেলা বেয়ারার কাছে খবর পেলুম এখানে বাঙালিদের একটা ক্লাব আছে,
তাই খোঁজ করতে করতে এসে হাজির হয়েছি। আর থাকতে পারলুম না। আমি বললাম, বেশ করেছেন, যতদিন থাকেন নিয়মিত আসবেন, আমরা খুব খুশি হব। তা স্বাস্থ্য উপলক্ষে এখানে আসা হয়েছে বুঝি? লোকটি বলিল, না, স্বাস্থ্য তো আমার বেশ ভালোই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ তার উজ্জ্বল চক্ষু দুইটি তুলিয়া বলিল, সেই জন্য নয় মশাই, মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, তাই ভারতবর্ষময় ছুটোছুটি করে বেড়াচ্ছি, কিন্তু রেহাই নেই। যেখানেই যাই মৃত্যু আমার পেছনে লেগে আছে। মনে ভাবি আর বাঙালির সঙ্গে দেখা করব না, কিন্তু পারি না, প্রাণ হাঁপিয়ে ওঠে। কথাটা খাপছাড়া লাগিল, কিন্তু তবু মৃত্যু যে তাহাকে তাড়া করিয়াছে এবং অচিরাৎ ধরিয়া ফেলিবে, সে বিষয়ে অন্তত আমার একবারও মনে কোনো সন্দেহ ছিল না। তথাপি তাহাকে সান্ত্বনা দিবার অভিপ্রায় বললাম, এখানকার জল হাওয়া খুব ভালো, কিছুদিন থাকুন, নিশ্চয়ই সেরে উঠবেন। লোকটি পকেট হইতে চামড়ার সিগার কেস বাহির করিয়া বলিল, ধূমযাত্রা করেন কি? বলিয়া 3টি ভীষণ দর্শন সিগার আমাদের 3জনকে দিয়া একটি নিজে ধরাইয়া টানিতে আরম্ভ করিল। আমরা নির্বাক হইয়া তার মুখের দিকে চাহিলাম। এই শরীরের উপর এইরূপ বিকটাকৃত বিষাক্ত কড়া সিগার টানিয়া লোকটা কয়দিন বাঁচবে? আমার মুখের প্রতি কিন্তু তার নজর ছিল। সে ঈষৎ হাসিয়া বলিল, আপনারা ভুল করছেন, আমি দেখতে একটু রোগা বটে, কিন্তু আমার শরীরে কোনো রোগ নেই। ধরুন তো আমার পাঞ্জা। এই বলিয়া কাঠির মতো অঙ্গুলিযুক্ত কঙ্কালসার হাতখানা আমার দিকে বাড়াইয়া দিল। পাগল নাকি? আমি তাড়াতাড়ি বললাম, না না না, সে কথা বলিনি, আমি বলছিলাম ধরুন পাঞ্জা। লোকটির চক্ষু দুটি ধকধক করিয়া জ্বলিয়া উঠিল। আমার মনে মনে প্রমাদ গণিলাম, কোথা হইতে একটা উন্মাদ আসিয়া জুটিল। আমরা পরস্পরের মুখ তাকাতাকি করিতেছি দেখিয়া লোকটি নাছড়বান্ধা হইয়া বলিল, আপনারা ভাবছেন রোগা বলে আমার গায়ে জোর নেই। ভুল, ভুল। পাঞ্জায় গামা পালোয়ানও আমাকে হারাতে পারে না। ধরুন পাঞ্জা। কি করি? নিরুপায় হইয়াই তাহার পাঞ্জা ধরিলাম। নিজের দৈহিক শক্তি সম্বন্ধে ভালো ধারণাই ছিল। ভয় হইল, বুঝি একটু চাপ দিলেই ওই প্যাঁকাটির মতো আঙুলখানা মটমট করিয়া ভাঙিয়া যায়। কিন্তু তাহার হাতে হাত দিয়াই বুঝিলাম সে আশঙ্কা অমূলক। তার আঙুলগুলো ইস্পাতের তারের মতো আমার আঙুলগুলোকে জড়াইয়া ধরিল। আমি যতই বল প্রয়োগ করি, তাহার কবজি ততই লোহার মতো শক্ত হইয়া থাকে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। চাহিয়া দেখিলাম আমার প্রতিদ্বন্দ্বীর মুখ নির্বিকার, দাঁতে সিগার চাপিয়া স্বচ্ছন্দে ধূম উদ্গীরণ করিতেছে। এরপর দ্বিতীয় পর্ব।